হচ্ছে এবার কত জীবন বিজ্ঞানে? ম্যাম 100। 100-তে 100। যেটা তুমি বলেছিলে পরীক্ষা দিয়ে এসে যে ম্যাম আমি 100ই পাবো, তো তুমি সেটাই পেয়েছো। তো এবার আমি তোমাকে জিজ্ঞাসা করবো, আমি 3টে পার্টে আসবে, তুমি কীভাবে পড়াশোনা করেছিলে, কীভাবে তুমি নোটস তৈরি করেছিলে এবং কীভাবে প্র্যাকটিস করেছিলে এবং পরীক্ষার খাতায় লিখেছিলে, মানে এই পার্টগুলো গিয়েই তবেই ফাইনাল পার্টটা আসছে, তাই তো? তো হ্যাঁ ম্যাম। ফার্স্টে আমাকে বলো তুমি কীভাবে পড়াশোনা করেছিলে। ম্যাম আমি মেনলি টেক্সটের উপর ফোকাস করেছিলাম বেশি, কারণ মানে মাধ্যমিকটা এমন টেক্সট বেসড কোশ্চেন আছে পুরোটাই, আর আমি মানে শুধুমাত্র একটা টেক্সট পড়িনি, কারণ এটা বলা খুবই মুশকিল যে কোথা থেকে প্রশ্নটা আসবে। আর সেক্ষেত্রে আমি 2-3টে টেক্সট অবশ্যই পড়েছিলাম। আর আমি মেনলি সহায়িকাটা বেশি ফোকাস করতাম না, কারণ সহায়িকাতে অনেক এমন কোশ্চেন দেওয়া আছে যেগুলো আমাদের টেক্সটের অন্তর্ভুক্ত না। সেগুলো পড়ে বেকার বেকার, যেগুলো পরীক্ষা আসবে না সেগুলো পড়ার তো কোনো মানেই হয় না। তাই জন্য আমি টেক্সটটা বেশি পড়তাম, আর সহায়িকা মোট কথা পড়িনি। সহায়িকা ওই বড় কোশ্চেনের জন্য জাস্ট একটু পড়তাম, যাতে মানে ভালো করে লিখতে পারি এবং নিজের মতো লিখতাম। আচ্ছা, এটা হচ্ছে এভাবে তুমি পড়াশোনা করেছো, বা হচ্ছে তুমি নোটসটা তুমি কীভাবে তৈরি করেছো? ম্যাম প্রথমত নোটসটা আমি আগে ভালো করে স্যারদের কাছে বুঝে নিয়েছি, টিউশন টিচারদের কাছে, তারপরে বাড়ি এসে ওটা একবার পড়েছি। দিয়ে তারপরে সহায়িকা একবার পড়েছি, দিয়ে সেটাকে যতটা আমি বুঝলাম সেটা নিজের মতো করে লিখেছি। নিজের দিয়ে সেটা থেকেই আমার নোটস খাতায় তৈরি তৈরি হয়েছে। করেছো, মানে তোমার হুম মতে হুম কি যে একটা নোটস খাতা অবশ্যই তৈরি করা দরকার, যেটা হুম কিনা হুম। ক্লাস হ্যাঁ, 11-এ সেটা তোমরা যখন অবশ্যই। পড়ছো, যেটা আমি যে তোমাদের তৈরি করাচ্ছি এবং তোমরা হোমওয়ার্ক ডেলি জমা হ্যাঁ দিচ্ছ, তাই তো? তোমার কি মনে হয় এই হ্যাঁ নোটস খাতাটা কি তৈরি করা মানে আবশ্যক, নাকি না করলেও সেই অবশ্যই স্টুডেন্ট? ma'am। হুম হুম। সেটা নোটস কার্ডটা তৈরি করা উচিত, কারণ শর্ট নোট মানে আমাদের এতটা সিলেবাস থাকে যেটা পরীক্ষার আগের দিন পড়া সম্ভব নয়। সুতরাং সেক্ষেত্রে শর্ট নোটটা যদি আমি একবার পরীক্ষার আগে পড়ে যাই, তাহলে সেটা আমার মানে পুরোটাই মনে পড়ে যাবে যে সিলেবাস আমাদের কি কি আছে না আছে। একদম, মানে প্রথমত হচ্ছে আমি ভালো করে পড়বো, টেক্সট বই অবশ্যই পড়বো এবং কয়েকটা টেক্সট বই পড়ে এবং নিজের মতো করে আমি নোটসটা তৈরি করলাম, ঠিক হ্যাঁ আছে? ম্যাম। এবার তুই পরীক্ষার আগে কিরমভাবে প্র্যাকটিস করেছো? ম্যাম আমি মানে টিউশনে যে সমস্ত টেস্ট গুলো স্যাররা নিত আমি সবকটাই অ্যাটেন্ড করেছি, কারণ মানে টেস্টে ফার্স্টের দিকে একটু কম নাম্বার আসবে, কিন্তু সেটাতে ভেঙে পড়লে চলবে না। কারণ টেক্সট যদি আমি সেই টেস্টটা না দিই আগে থেকে, যদি আমি সেই মাধ্যমিক পরীক্ষাটার প্রিপারেশনই না নিই, তাহলে আমি মাধ্যমিকে সেভাবে কি করে নিজের বেস্টটা দেবো? সেক্ষেত্রে আমি আগে টেস্ট গুলো ভালোভাবে দিতাম। ফার্স্টের দিকে নাম্বার কম আসলেও আস্তে আস্তে আমি নিজে, যখন নাম্বার গুলো কম আসতো, আমি বাড়িতে এসে আমার টেস্টটাকে অ্যানালাইসিস করতাম, দেখতাম যে কোথায় আমার কি ভুল হচ্ছে না হচ্ছে, সেগুলো শুধরানোর চেষ্টা করতাম। আর যেগুলো ভুল হচ্ছে সেগুলো আমি আলাদা খাতায় লিখে রাখতাম, যে আমার যাতে নেক্সট টাইম এটা ভুল না হয়। আর সেক্ষেত্রে আমি মানে বেশিরভাগ যত পেরেছি টেস্ট অ্যাটেন্ড করেছি, এবং বেশি মানে বছরের শুরু থেকেই কোশ্চেন অ্যাটেন্ড করতে শুরু করেছি। মানে একটা চ্যাপ্টার পড়তাম আর বিভিন্ন কোশ্চেন ব্যাংক, প্রশ্ন বিচিত্রা, এগুলো সব সলভ করতাম। আগের ইয়ারের টেস্ট পেপার সলভ করেছি। আর তাছাড়াও যখন আমাদের মাধ্যমিক সামনে চলে এসেছিল, তখন আমি যত পেরেছি সব টেস্ট পেপার করেছি আমাদের 2024 সালের। আর মানে অনেক টেস্ট পেপার সলভ করেছি, প্লাস কোশ্চেনও সলভ করেছি বছরের প্রথম থেকে। মানে লাইফ সায়েন্সে শর্ট কোশ্চেনের দিকে ফোকাস করাটা আমাদের অবশ্যই জরুরি, কারণ লাইফ সায়েন্সে বেশিরভাগই শর্ট কোশ্চেন থাকে। আর বছরের শুরু থেকেই যেহেতু ওই ছবিতে 5 নম্বর থাকে, সেই হচ্ছে ছবিটা যেটা সাজেশন ভিত্তিক করে পড়া উচিত, এই সেই ছবিটাকে ফার্স্ট থেকেই করা উচিত। একদম, একটা সাজেস্টিভ ওয়েতে পড়া উচিত, কারণ আমি সব পুরো বই ধরে আমি পড়লাম ওরকম না। যেই জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি, এটা আমিও সবসময় বলি, তোমাদের এখনও বলছি যে 11 একটু আলাদা ব্যাপার। তো একদম সাজেস্টিভ ওয়েতে যে ওই জিনিসগুলো আমি বারবার করে পড়বো, ওটাই বারবার করে প্র্যাকটিস করবো, ওটাই আসবে, তাই তো? হ্যাঁ ম্যাম। এবং সেই মতোই পড়া উচিত, সেই মতোই কোশ্চেন তৈরি করে পড়া উচিত। সবটাই পড়তে শুরু করলাম, কোথা দিয়ে আসে আমি কিছু জানি না, আমার কাছে কোনো ম্যাপ, কোনো রোড ম্যাপই নেই, আমি পড়ে গেলাম, ওরকম না, তাই তো? একটা অবশ্যই সাজেস্টিভ ওয়েতে পড়ো এবং প্র্যাকটিস করবো, যেটা তুমি বললে মক টেস্ট দাও। অনেকে কী হয় ব্যাচে মক টেস্ট দেয় না, তোমরা 11-এও দেখবে যেদিন মক টেস্ট দেওয়া হচ্ছে ওদিনকে বেশি কামাই। তুমি খেয়াল করে দেখেছো হ্যাঁ এটা? 11-এর ক্ষেত্রে হ্যাঁ ম্যাম। ওই দিনকে বেশি কামাই। অনেকে কি এক্সাম অ্যাংজাইটিতে ভোগে, যে দিলে হয়তো আমি ভালো নাম্বার পাবো না, বা তখন হয়তো আমি সবার সামনে একটা লজ্জায় পড়বো, সেটা কখনোই উচিত না। তোমার কি মনে হয়, সেটা কি কখনো উচিত? না ম্যাম, মক টেস্টটা আসলে কি, মানে আমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। যেরকম আমাদের কোনো কিছু খেলোয়াড়রা যেরকম খেলার আগে, মাঠে নামার আগে সেটাকে আগে বারবার করে প্র্যাকটিস করে, সেরকমই আমাদের একটা আসল মাধ্যমিক পরীক্ষা, যেটা জীবনের প্রথম বড় পরীক্ষা, সেটাতে নামার আগে তো অবশ্যই আমাদের আগে থেকে প্র্যাকটিস করে যাওয়া উচিত। একদম, সেটা অবশ্যই বারবার আর করে মক আর টেস্ট। সব, হ্যাঁ
বলো তুমি। আর যদি আমি আগে থেকে নিজেকে না সামলাই তাহলে আমি পরীক্ষার হলে গিয়ে কখনোই নিজেকে সামলানোর টাইম পাবো না। একদম, এটা একটা খুব দামি কথা যে আগে থেকে যদি না সামলাই, মানে প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা হবে। পরীক্ষা দিতে বসে আমার কি সমস্যা হচ্ছে, আমি কি ভুলে যাচ্ছি, নাকি আমি টাইমে লিখতে পারি না, নাকি আমি লিখে আসি আমার মনে হয় ঠিক, টিচার যখন খাতা দেখে সেটা আমি দেখছি ভুল। আমার কোনটা, আমাকে জানতে হবে। আমার অন্য কাউকে জেনে লাভ নেই, আমি অন্য কারোর সাথে লজ্জা পেয়ে বা অন্য কারোর সাথে তুলনা করে লাভ নেই। আমি আমাকে জানলাম, ও আমার লিখতে হ্যাঁ ম্যাম। গিয়ে ভুল হয়, আমার টাইম থাকে না, কি আমি লিখছি এটা আমার ভুল হচ্ছে। এই ব্যাপারগুলো যাতে করে কি আমি নিজেকে জানতে পারি, এবং পরীক্ষার হলে গিয়ে ওই সিচুয়েশনগুলো যখন আমার সাথে আসছে আমি বুঝতে পারবো আমার এইভাবে ট্র্যাকেল করতে হবে, তাতে করে কিন্তু হ্যাঁ ম্যাম। সিচুয়েশনটা ওভারকাম করা যায়, তাই তো? আচ্ছা, হ্যাঁ এবার ম্যাম। আমাকে বলো পরীক্ষার হলে কিভাবে তুমি লিখেছিলে। আমি পরীক্ষার হলে ফার্স্ট থেকে মানে নিজের কথাটা আমি মনে করছিলাম। আমি নিজেকে সবসময় বলছিলাম যে আমি যাই হোক না কেন আমি সারা বছর ধরে পড়েছি ভালো করে, আমি নিজের বেস্টটাই দেবো। আর আমি কখনোই নিজেকে কারোর সাথে কম্পেয়ার করিনি, কারণ আমি সবসময় ভেবেছি যে এই লড়াইটা আমার সাথে আমার, আমি টেস্টে যতটা পেয়েছি তার থেকে আমাকে বেশি ইমপ্রুভ করতে হবে। আর কখনোই কারোর সাথে মানে কম্পিটিশন দিয়ে লাভ নেই, কারণ এই দুনিয়ায় তো কম্পিটিশন দেওয়ার জন্য আসিনি, সেহেতু মানে নিজের সাথে নিজেকে কম্পিটিশন দিতে হবে। অবশ্যই। যদি আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি সেক্ষেত্রে তো নিজেকেই হারাতে হবে না। আর আমি পরীক্ষার হলে যখন গেলাম তখন ফার্স্টে আপনি যেরকম বলেছিলেন যে ডিপ ব্রিথিং করতে, তারপর হচ্ছে মানে নিজের মা বাবার কথা মনে করতে, ঈশ্বরকে স্মরণ করতে, আমি সেগুলোই করেছিলাম। আর কোনো দিকে ফোকাস না করে আমি বেঞ্চের মধ্যে বসেছিলাম আর জোরে জোরে একটু নিঃশ্বাস নিচ্ছিলাম আর নিজেকে বোঝাচ্ছিলাম যে আই এম দ্য বেস্ট, আর আমি সবকিছুই করতে পারবো, আমি চাইলেই 100 তুলতে পারবো। আর আমি সেই ক্ষেত্রেই মনে হয় সেটাই মনে হয় আমাকে 100 পাওয়াতে হেল্প করেছে। আর তুমি এসে বলেছিলে প্রথম দিনই এসে সবাই বলছিল ম্যাম এরকম পরীক্ষা যে ম্যাম কত পাচ্ছি এখন বলতে পারছি না, বিভিন্ন স্টুডেন্টরা, এবং তুমি এসে হ্যাঁ বলেছিলে ম্যাম। ম্যাম 100ই পাবো, তাই তো? হ্যাঁ ম্যাম, আমি যেটা এক্সপেক্ট করি সেটাই মানে অনেকাংশেই মিলে যায়, এবং আমি ভেবেছিলাম যে আমার 3-4 নাম্বারের জন্য র্যাঙ্কটা হবে না, সেটাই হয়েছে। আর যেগুলো যে সাবজেক্টে ভেবেছিলাম সেটাই হয়েছে একদম। আশা করছি উচ্চ মাধ্যমিকে হয়ে যাবে র্যাঙ্কটা, হ্যাঁ ঠিক ম্যাম। আছে? এবং হ্যাঁ যেভাবে তুমি পড়াশোনা করছো, অবশ্যই ম্যাম, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। একদম। আর সেক্ষেত্রে র্যাঙ্ক হয়নি কিন্তু কোনো ম্যাম আমার আফসোস নেই, কারণ আমি যেহেতু বছরের শুরু থেকে ভালো করে পড়েছি আর আমি নিজের বেস্টটা দিয়েছি, এটাই এনাফ আমার কাছে। একদম, এটাই সবচেয়ে বড় কথা। আমি নিজের বেস্টটা দিয়েছি, আমি যেটুকু পেয়েছি আমার কাছে ঠিক আছে, এবং আগামী দিনে আমি আরও ভালো করে আমি করব, আরও ভালো করে চেষ্টা করবো। হ্যাঁ তুমি ম্যাম। সেটাই করছো, 11-এর ব্যাচে যথেষ্ট ভালো পারফরমেন্স, এবং ধরো তুমি আর একটা পড়ে এসে আর একটা পড়ে মানে জাস্ট ফিরে এসেই ক্লাসটা জয়েন করছো, তাই তো? হ্যাঁ ম্যাম। এবং কোনো ক্লান্তি ছাড়া, এটা সায়েন্স স্টুডেন্টদের করতেই হবে। আমিও করেছি, তুমিও করছো, এবং যত সায়েন্সের স্টুডেন্ট আছে ভালো রেজাল্ট করছে এটা করতেই হবে। অনেকে ভাবে আরে বাবা আমি এটা পড়ে এসেছি আবার এটা পড়েছি, এত ক্লান্তি আমি নিতে পারছি, তাহলে তোমার জন্য সায়েন্স নয়। যারা এরকম করছে তাদের জন্য সায়েন্স, সায়েন্স হ্যাঁ ম্যাম, মানে অবশ্যই। পরিশ্রম, তাই তো? আচ্ছা, হ্যাঁ ম্যাম। আগামী দিনের ভাই বোনদের জন্য তুমি কি বলবে? ম্যাম, আমি বলতে চাই যে বছরের শুরু থেকেই ভালো করে পড়া উচিত, কখনোই ফাঁকি দেওয়া উচিত না, কারণ তুমি ফাঁকি দিয়ে কি করবে? তুমি যদি ফাঁকি দাও তোমার মা বাবাকে ফাঁকি দিচ্ছ, তুমি নিজের সাথে ফাঁকি দিচ্ছ। টিচার, তুমি মক টেস্ট অ্যাটেন্ড করছো না, ক্লাস অ্যাটেন্ড করছো না, ঠিকঠাক করে পড়ছো না, লোকে ডেকে টুকলি করে লিখছো, সেটাতে কি হবে? অ্যাটলিস্ট তো তুমি নিজে কিছু শিখতে পারবে না। পরীক্ষায় নাম্বারটা ম্যাটার করে না কখন। হয়তো তুমি পরীক্ষার হলে বসে অন্যজনের দেখে ভালো নাম্বার তুলেও ফেললে, কিন্তু সেটা জীবনের ক্ষেত্রে কতটুকু কাজে লাগবে? কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে তো সেটাকে তুমি পারবে না তখন। আর জীবন আমাদের কখনো কখনো শিক্ষা দেবেই যদি তুমি এরকম করো। আর আমি সবসময় বলবো যে নিজের উপর বিশ্বাস রাখাটা খুব জরুরি, কারণ নিজের উপর যদি তুমি বিশ্বাস না রাখো তোমাকে কেউ হেল্প করতে পারবে না যে তুমি একদম টপ লেভেলে যাবে। একদম। দেখো ও যেটা বললো যে লড়াইটা আমার নিজের সাথে নিজের, এটা আমি সবসময় বলি, এবং আমি নিজেও ফিল করেছি যে লড়াইটা আমার নিজের সাথে নিজের, আমার অন্য কারোর সাথে বা অন্য টিচারদের সাথে আমার লড়াই করে লাভ নেই। আমি নিজেকে কিভাবে ইমপ্রুভ করব, আমি কি করে আমার ছাত্রদের ভালো করে পড়াবো, এটা আমার লড়াই। মানে আমার সাথে আমি যেই প্রফেশনে, তোমাদের প্রফেশনটা হচ্ছে পড়াশোনা করা এখন, তো তোমরা লড়াইটা কি তোমার নিজের সাথে নিজে, যেটা ও বললো যে আমার টেক্সটের থেকে আমার ভালো করতে হবে, আমার লড়াইটা আলটিমেট আমার নিজেকে নিজে হারাতে হবে, হারিয়ে ওপরে যেতে হবে। এটা হচ্ছে সব থেকে দামি কথা। কেউ যদি এটা ফলো করে, খুব সাধারণ মানে স্টুডেন্টও কিন্তু, কেউ সাধারণ হ্যাঁ সাধারণ হয় না, অবশ্যই সে চেষ্টা করলে ম্যাম। সে ওপরে যেতে পারে। হার্ড ওয়ার্ক সবসময় তোমায় আগে নিয়ে যাবে। হ্যাঁ ম্যাম, হার্ড ওয়ার্কের কোনো অল্টারনেটিভ হয় না। একদম, এটা আর ভীষণ দামি আমিও কথা। ছোটবেলা থেকে অতটা ভালো স্টুডেন্ট ছিলাম না, মানে 5-6 অতটাও মানে মানে ক্লাস এর মধ্যে ফার্স্ট হতাম কিন্তু মানে স্কুলের মধ্যে ফার্স্ট হতে পারতাম না। আর মানে অতটা মানে মিডিয়াম যেরকম স্টুডেন্ট হয় সেরকমই ছিলাম। আর আস্তে আস্তে মানে নিজের মধ্যে একটা জেদটা তৈরি হলো যে না, আমাকে এবার কিছু করে দেখাতেই হবে। তারপর মানে সবাই যেখানে লোকের সাথে লড়াই দিচ্ছে, অন্যের সাথে নিজেকে কম্পিটিশন করছে,
তারপর হচ্ছে যেখানে সবাই ফাঁকি দিচ্ছে, সেই লকডাউনের সময় আমি ভীষণ ভালো করে পড়ি আর নিজের বেসটাকে ঠিকঠাক করে মানে স্ট্রং করে রাখি। আর সেক্ষেত্রে মানে নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম। আর 9 থেকে মানে আমার কাম ব্যাকটা শুরু হয়। আর 9-এ মানে আমার খুবই ভালো রেজাল্ট হয়, স্কুলের মধ্যে টপ 3 এর মধ্যে চলে আসি। আর সেক্ষেত্রে 9 আমি পেয়েছিলাম হচ্ছে 659। আর আমার 10-এর টেস্টের সময় লক্ষ্য ছিল যে আমি 9-এর থেকে ইমপ্রুভ করার নিজেকে চেষ্টা করব। আর যখন 10-এর টেস্ট হলো তখন আমি পেয়েছিলাম 665। তারপরে হচ্ছে মানে অনেক মানে যাই হোক একটুখানিও ইমপ্রুভ করতে পেরেছিলাম। কিন্তু তারপরে টেস্টে যেহেতু নাম্বারটা একটু কমে গেছিল বলতে গেলে, সেহেতু সেক্ষেত্রে ভেবেছিলাম যে মাধ্যমিকের সময় অনেক ভালো করার চেষ্টা করব, র্যাঙ্কের মধ্যে আসার চেষ্টা করব, না হলেও অসুবিধা নেই, মানে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। কারোর সাথে তো কম্পিটিশন করে লাভ নেই। দিয়ে আমি তারপর দিন রাত ভালো করে আরো পড়াশোনা শুরু করতে লাগলাম টেস্টের পর। মানে টেস্টের পর মানে যখন মাধ্যমিক হলো তখন 681 পেলাম। ভীষণই ভালো লাগলো তখন, একদম যে নিজেকে হারাতে পেরেছি, এটাই অনেক। একদম, এটা যে সব থেকে বড় কথা, নিজেকে হারাতে পেরেছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া, এবং আগামী দিনে আরো ভালো করে করবো। আচ্ছা, 11-এ তুমি হ্যাঁ ক্লাস করছো, আমার কাছে কেমন লাগছে, কি বলবে যে? হ্যাঁ ম্যাম, সত্যি খুব ভালো লাগছে আপনার কাছে ক্লাস করে। কি বলবো, এক কথায় অসাধারণ। মানে এরকম তো অফলাইনে অনেক টিচার আছে যারা মানে মক টেস্টই নেয় না। মানে আমিও অনেক পার্সোনালি 10-এ অনেক টিচারের কাছে পড়েছিলাম যারা মানে শুধু পড়িয়ে যেত। শুধু পড়ালে তো চলবে না, আমি কি করে বুঝবো যে আমি কতটা কি শিখছি না শিখছি, নিজেকে কত ইমপ্রুভ করতে পারছি। মক টেস্টটা ভীষণই জরুরি। আর মানে আপনি যেমন আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর এক একটা মক টেস্ট নেন, সেটা খুবই হেল্প করে। কি বলবো, অসাধারণ সেটা লাগে। মানে মক টেস্ট চ্যাপ্টার না ওয়াইজ হলে নয়, তোমাদের কখনো। টপিক ওয়াইজ হয়, মানে একটা করে টপিক শেষ হ্যাঁ হবে, তারপরে সেটার মক টেস্ট। হ্যাঁ ম্যাম, হ্যাঁ। হ্যাঁ। মক টেস্টটা অবশ্যই অ্যাটেন্ড করা উচিত, আমি যেটা বলবো। এবং অনেকে যেটা ধরো ভাবে যে অনলাইন ক্লাস মানে ঠিক আছে, একটা কোনো রকম হচ্ছে, স্টুডেন্ট কি বুঝতে পারছে সেটা টিচার বুঝতে পারছে না, হ্যাঁ অ্যাকচুয়ালি ইমপ্রুভ হচ্ছে না, সেটা তুমি কি করবে? কারণ তুমি পার্সোনালি ক্লাস করছো এবং পুরো ক্লাসটা তুমি নিয়েছো, পুরো ইয়ারটা তুমি নিয়ে নিয়েছো, তোমার ভালো লেগেছে বলেই। তো সেটা তুমি এক্সপিরিয়েন্স, তুমি কি বলবে? হ্যাঁ ম্যাম, আমি যখন 10-এ মাধ্যমিক দেবো তখন আমি আপনার চ্যানেলটা দেখতে পাই। মানে ইউটিউবে একদিন স্ক্রল করতে করতে দেখতে পাই, তখন যখন আমি আপনার ভিডিও গুলো দেখি। তারপর হচ্ছে বিভিন্ন সেলফ মোটিভেটিং ভিডিও দেখেছিলাম। তারপর স্টাডি রিলেটেড বিভিন্ন আপনি যেসব ভিডিও করেছিলেন মাধ্যমিকের জন্য সেগুলোও দেখেছিলাম। তারপর মানে বিভিন্ন কোশ্চেনের ভিডিও করেছিলেন, সেগুলোও দেখেছিলাম। এবার সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে না, আপনি সত্যি খুবই ভালো পড়ান। আর মানে আমি যদি আপনার কাছে পড়ি সত্যি আরো নিজেকে ইমপ্রুভ করতে পারবো। তাই জন্য আমি মানে 11-এ তো পুরো কোর্সটাই পারচেস করেছি। আর আমি জানতামই যে ভালোই পড়াবেন আপনি, কারণ আমারও আপনার উপর বিশ্বাসও ছিল। আর আপনার ক্লাসগুলো আমি দেখেছিলাম যে না, ম্যাম সত্যি খুব ভালো পড়ে। আর তারপর যখন আমি 11 এখন পড়ছি তখন দেখছি যে ম্যাম আপনি সত্যিই খুবই ভালো পড়াচ্ছেন। তারপর আমি যখন কোশ্চেনে কোনো অসুবিধা হচ্ছে, এছাড়া মানে স্টাডি রিলেটেড তো বাদ দিতেন, অন্য কোনো যখন কোশ্চেন মানে অন্য বিষয়ের কোশ্চেনও আপনি অ্যান্সার দেন, যেগুলো অন্য স্যারেরা করেন। আমি সবসময় চেষ্টা করি, ধরো আমি যতক্ষণ জেগে আছি, যাতে করে মানে সকাল থেকে রাত অবধি, ধরো 10টায় তোমাদের শেষ হয়, তো তোমাদের দুটো পার্টে করানো হয়, তাই তো? ফার্স্ট পার্টে কি করানো হয় বলে দাও। হ্যাঁ, ফার্স্টে ভালো করে পড়ান, চ্যাপ্টার মানে টপিক গুলো পড়ান, তারপরে মক টেস্টের ব্যবস্থা করেন। হ্যাঁ, তারপরে মাঝখানে গ্যাপ, যাতে করে কি একটু তোমরা খাওয়া হ্যাঁ দাওয়া করে মাঝখানে, নিও। হ্যাঁ মাঝখানে রিল্যাক্সেশনের জন্য গ্যাপ দেন, যাতে মানে ওটা একদম খুবই ভালো জিনিস। কারণ ওই সময় মানে একটা না পড়লে না কেমন একটা বোরিং ভাব চলে আসে। একদম সেই ক্ষেত্রে যদি আমি ব্রেক নিয়ে নিয়ে পড়ি, সেক্ষেত্রে মনোযোগটাও অনেকটা বাড়ে আর পড়াটা অনেক ভালো হয়, এফেক্টিভ ভাবে হয়। একদম, যে আধ ঘন্টা তোমরা খাওয়া দাওয়া করে নাও রাতে, বা যেটা হ্যাঁ খুশি করে নাও, একটু রিল্যাক্স হয়ে যায়, তারপরে আবার আমরা করব কমপ্লিট খাতা চেকিং, বা প্রত্যেক দিন তোমাদের যে আগের দিনের খাতা চেকিং বা মক টেস্টের ব্যাপারগুলো, তাই তো? যেটা হ্যাঁ। ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে অন্য পদ্ধতিতে। ওকে, ঠিক আছে। আর ম্যাম আপনাকে তো কখনোই আমার ম্যাম বলে মনে হয় না, আপনাকে মনে হয় নিজের বন্ধুর মতো। সবসময় চেষ্টা করি যাতে ছাত্রছাত্রীদের, মানে আমারও টিচাররা যারা ছিলেন, যাতে কোনো সমস্যাগুলো এরকম না, টিচারের কাছে গেল, ধরো জিজ্ঞাসা করলো, তুমি ব্যাচে পড়ছো, টিচারের কাছে জিজ্ঞাসা করলো, সেই টিচার বললেন না বা একটা ধমক দিয়ে থামিয়ে দিলেন, তবে তো তার কৌতূহলটা থাকবে না। তাতে করে তাদের কৌতূহলটা, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট, যাতে কৌতূহল বাড়ে এবং তারা কোশ্চেন করতে পারে, এবং উত্তর মানে উত্তরটা নিয়ে তারা যাতে সেই কৌতূহলটা মেটাতে পারে, এবং সায়েন্সের আরও প্রোডাক্টিভ কোশ্চেন তাদের মধ্যে আসে, ঠিক আছে? এবং আমি সবসময় বলি, কেউ লজ্জা হবে না, বোঝনি তাহলে আর একবার বলো, সবার ক্ষেত্রে বোঝনি তাহলে আর একবার বলো, যাতে তুমি বুঝতে পারো, তাই তো? মানে হ্যাঁ, আমার টিচারদের সঙ্গে আমি মনে করি ফ্রেন্ডলি ভাবে মেশাটাই উচিত। কারণ সেক্ষেত্রে যদি লজ্জা পেয়ে আমার কি লাভ হবে? একদম মানে একটা কনফিডেন্স নিজের মধ্যে থাকা উচিত।
আর টিচারদের সঙ্গে তো ফ্রেন্ডলি ভাবে মেশা উচিত। আর যেই টিচার তোমার অ্যান্সার দিচ্ছে না, তোমার কোশ্চেনের মানে খিদেটা মেটাচ্ছে না, সেই টিচারের কাছে পড়া উচিত না, আমি যেটা মনে একদম। করি। আমিও এটাই পার্সোনালি মনে করি। ধরো অনেকে অনেক বড় বড় ইনস্টিটিউট অনেক জায়গায় পড়ছে অনেক কিছু, কিন্তু অ্যাকচুয়াল যেটা লাভটা হচ্ছে না, মানে সবাই যাচ্ছে আমিও চলে যাচ্ছি, আমার লাভ হচ্ছে না। আমি ওখানে হ্যাঁ ম্যাম। পড়তে যাচ্ছি, মজা মস্তি করতে যাচ্ছি না, আমি ওখান থেকে পড়া আমি নিয়ে আসবো। আমি পারি না বলে আমি যাচ্ছি, এটা ভেবে যেতে হয় আমি পারি না বলে যাচ্ছি। যদি সব পারতাম তাহলে আমি নিজেই করতাম, আমি তাহলে যাবো কেন? তাই না? তাই এক নম্বর হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদেরকে লজ্জা পাওয়া উচিত না, আমি এটা পারছি না আমি জিজ্ঞেস করব, ঠিক আছে? এবং টিচারকে উচিত সেই কৌতূহলটা মেটানো। হয়তো অন্য একটা টপিক ক্লাস চলছে, সে একটা অন্য কোশ্চেন করলো, তখন যদি না পরে বলে দেওয়া, অফলাইন ব্যাচ হলে পরে বলে দেওয়া, অনলাইন ব্যাচ হলে পার্সোনালি তাকে বলে দেওয়া। এবং আমি এটা তোমাদের বলি, ধরো কেউ কি এটা কিছু জিজ্ঞাসা করলো, আচ্ছা তাহলে এটা এই টপিকের মধ্যে না, তুমি আমাকে পার্সোনালি মেসেজ করো, আমি তোমাকে সেটা বলে দেবো, তাই না? এটা এটা মেটানো উচিত। আর একটা জিনিস আমি বলবো, যেটা টিচারকে অবশ্যই, যেটা তুমিও বললে যে আমি পড়ে যাচ্ছি কি হচ্ছে আমি বুঝতে পারছি না, এটা কি মক টেস্ট ব্যাপারটা, যে একটা শেষ হলো আমি যাতে জানতে পারি যে আমি এতটা আমার হয়েছে, টিচারও জানতে পারে আচ্ছা আমার স্টুডেন্টটা এই জায়গাটায় আছে, তাহলে কি এইভাবে গাইড করতে হবে, ঠিক আছে? এবং এরকম না আমি যাচ্ছি আসছি পড়তেছি, আমি যেন কন্টিনিউস বুঝতে পারি আচ্ছা আমার এইটুকু হয়েছে, আচ্ছা এই জায়গাটা আমার ভীষণ ঘাটতি, এটা আমাকে ভালো করে পড়তে হবে, এই যে ব্যাপারগুলো, তাই তো? মানে মক টেস্ট দেওয়াটা জরুরি, আরও জরুরি হচ্ছে খাতা চেকিং করা, ছাত্র কী লিখে তার খাতা চেকিং করা, এই সমস্ত কিছু হয় তো তোমাদের ইলেভেন হ্যাঁ ম্যাম, অবশ্যই সবকিছুই হয় ম্যাম। এটা আমি চেষ্টা করি যে অনলাইন মানে এটা নয় যে মানে তুমি কি করছো বা ছাত্ররা কি করছো আমি বুঝতে পারছি না, সেও বুঝতে পারছে না কী হচ্ছে, প্রত্যেক দিনের পরেই তোমাদের পিডিএফটা সাথে সাথে দিয়ে দাও যে এই ক্লাসটা হলো হ্যাঁ তারপরে, ম্যাম। এবং তার রেকর্ড ক্লাস, যে তুমি বারংবার সেটা দেখো, যদি ভুলে যাও আবার তুমি দেখো, তারপরে ডাউট থাকলে তুমি বলো, ঠিক হ্যাঁ আছে? ম্যাম, এখন তো মনে হচ্ছে অফলাইনের থেকে অনলাইনটাই বেশি ভালো। হ্যাঁ, আমারও দেখছি আমার পড়ানোর ক্ষেত্রে ধরো বিভিন্ন ছবি দেখানো, অ্যানিমেশন দেখানো, সমস্ত কিছুর ক্ষেত্রে এবং যে কোনো সময় ডাউট সলভ করা, আমারও মনে হচ্ছে যে অনলাইনটাই হয়তো বেটার মানে পড়ানোর ক্ষেত্রে। কিন্তু তবে কি ছাত্রর খাতা চেক করতে হবে, ছাত্রকে খাতা জমা দিতে হবে, অনেকে খাতা জমা দেয় না, তো লাস্টের দিকে তারা লেফট করে যায়, তারা জয়েন করে না, এবার যদি তারা এরকম করে তাহলে তাদেরকে আমি কীভাবে আসবো? তাকেও করতে হবে আমাকেও ম্যাম, করতে হবে। তারা বুঝছে না যে তারা নিজেকে ঠকাচ্ছে, এটারে স্যার ম্যামদেরকে মিথ্যা কথা বলে কি তাই এসে যাবে তাদের। একদম, তারা বুঝতে পারছে না, দেখো তারা নিজেরা নিজেদেরকেই ঠকাচ্ছে। আর অনেক স্টুডেন্ট আছে যারা দেখছে যে স্যারদের একটা টিচারের বড় বড় ডিগ্রি আছে, স্যারটা পড়াচ্ছে, তার অন্য সব বন্ধুগুলো চলে যাচ্ছে ওখানে। তারপর সেই স্টুডেন্টটা ওখানে গিয়ে যখন পড়ছে, তখন যদি তার মনে হয় যে না ভালো আমি সেখানে বুঝতে পারছি না, সেখান থেকে বেরিয়ে আসাই ভালো। যে একদম নিজেকে কখনো মনে করা উচিত না যে আমার ওই বন্ধুটা বুঝছে, ওই বন্ধুটা বুঝছে, আমি কেন বুঝতে পারছি না, একদম নিশ্চয়ই আমার মধ্যে কিছু কমজোরি আছে, সেটা ভাবা উচিত না। যদি তুমি না বুঝতে পারো তাহলে সেটা বেরিয়ে আসা উচিত সেখান থেকে, কারণ স্যারের ডিগ্রি নিয়ে তোমার কি এসেছে। একদম, তার ডিগ্রি নিয়ে তোমার কিন্তু কিছু না। একজন স্টুডেন্ট সে শিখছে, আবার টিচারকেও শিখতে হচ্ছে। আমাকেও বিএসসি এমএসসি পাস করার পরে টিচার ট্রেনিংয়ে ডিগ্রি নিতে হয়েছে, হ্যাঁ ম্যাম। কিন্তু ডিগ্রির কথা আমি বলবো না, আমাদের কলেজে ভীষণ স্ট্রিক্টলি পড়াতো, এবং ছাত্রদের কীভাবে মানে পড়াতে হয় সেই এনভায়রনমেন্টে পাঠিয়ে দেওয়া, একটা কঠিন স্কুলে পাঠিয়ে দেওয়া। আমি যে দুটো স্কুল থেকে পড়িয়েছি, কাস্তাপাড়া হার্ড হাই স্কুল, এখন হালিশহর হাই স্কুল, এই হালিশহরের মধ্যে বা কাস্তাপাড়ার মধ্যে সব থেকে বলতে পারো খতরনাক দুটো স্কুল, যে কোনো স্কুলে আমাকে পাঠিয়ে দিক আমি পড়িয়ে দিতে পারবো, কারণ আমাকে আবার ট্রেনিং দেওয়া হয়েছে, এবং আমি কিন্তু ট্রেনিং থেকে পালিয়ে আসিনি যে না আমি ওই স্কুলটা চুজ করবো না, এরকম কিন্তু না, ঠিক আছে ওখানে পাঠিয়েছি আমি ক্লাস করছি। সেই টিচারকেও শিখতে হবে, টিচারকেও অনেক ইমপ্রুভ করতে হয়, এবং ছাত্রদের কার কোথায়, প্রত্যেকটা ছাত্র আলাদা, কেউ ধরো খুব ভালো বুঝতে পারছে কেউ পারছে না, প্রত্যেককে দেখতে হবে, ঠিক আছে? সে পারছে না এটা তুই বুঝিস না, এরকম বলাটা আমার মনে কখনো উচিত না। হ্যাঁ আমিও ছাত্র জীবনে এরকম পেয়েছি যে হয়তো সে আমাকে, আমি কাউকে অপমান করছি না, হয়তো তার স্ট্র্যাটেজি ওটা, কিন্তু আমি মনে করি না ওটা উচিত ছাত্রদের সাথে, কারণ প্রত্যেকে আলাদা, প্রত্যেকে যখন পাচ্ছে না তাকে গাইড করা, এবং কে বোধহয় ভুল করে তাকে দেখে দেওয়া, প্রত্যেককে, কারোর হাতের লেখা ঠিক নেই, কারোর ঠিক নেই, প্রত্যেকটা হাতের লেখা ঠিক করার তার আলাদা ভিডিও আমি দিয়ে দিলাম, না ওইভাবে তুমি লেখো, ঠিক আছে? এই ব্যাপারগুলো। এবং খুবই ভালো পড়াশোনা করছো তুমি, 11এও খুব সুন্দর পড়াশোনা করছো, আশা করছি 12-এ আরও একটা ভালো রেজাল্ট হবে, মানে তুমি নিজের 10-এর রেজাল্টকে বিট করে 12-এর রেজাল্টে চলে হ্যাঁ যাবে। ম্যাম, সেটা তো আমি মানে নিজের কালকের থেকে আজকে তো হারানোর চেষ্টা করছি। একদম ভেরি গুড, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ম্যাম, ক্লাস 10-এ মানে অনেকের অনেক কনফিডেন্স লো হয়ে যাবে, অনেকে মানে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে যখন দেখবে যে মার্কস কম আসছে। কিন্তু মার্কসটা কখনোই ম্যাটার করে না, কারণ এমনি টেস্টে যখন পরীক্ষা হয় তখন স্কুলগুলোতে অনেক হার্ড কোশ্চেন দেয়, সেগুলো মানে
মানে অন্য লেভেলের কোশ্চেন, এই বইয়ের বাইরে থেকে অনেক স্কুলে দেয় কোশ্চেন গুলো, সেগুলো সেক্ষেত্রে কখনোই ভেঙে পড়া উচিত না, কারণ একটা মক টেস্ট বা একটা স্কুলের প্রশ্ন কখনোই সেটা মাধ্যমিকের কোশ্চেন না। আর মাধ্যমিকের কোশ্চেন সত্যি একদম টেক্সট বেস হয়, মানে তুমি যেহেতু টেক্সট যদি ভালো করে খুব খুঁটিয়ে পড়ো, সে যত কঠিনই কোশ্চেন আসুক না কেন সব পারবে। আর আমাদের বেলায় তো কোশ্চেন গুলো দেখলেই বোঝা যায় যে খুবই কনসেপ্ট বেসড কোশ্চেন এসেছে। আর লাইফ সায়েন্সে ওরকমই সেক্ষেত্রে কোশ্চেন আসে, মানে লাইফ হ্যাঁ সায়েন্সের কোশ্চেনটা যদি তুমি দেখো, তুমি যখন 12-এ উঠবে পরীক্ষা দেবে, তুমি এটা রিয়েলাইজ করবে 10-এর কোশ্চেনটা কিন্তু কনসেপচুয়াল বেশি, মানে একটু বেশি কঠিন। এবার অনেকে হ্যাঁ বলবে ম্যাম যে ওরা, ধরো তোমরা আরও অনেকে আছে এরকম নাম্বার পেয়েছো, 99 পেয়েছে, 97 পেয়েছে, 90 থেকে শুরু যত ছাত্রছাত্রীরা আমার আছে। একটা ছাত্রী একটু কম পেয়েছে, কারণ ওর একটু মানে প্রবলেম হয়েছিল, একটু পারিবারিক প্রবলেম ছিল, ওই মুহূর্তে যে ওই নাম্বারটা পেয়েছে ওটা অনেক বড় ব্যাপার। ওর বাবা হঠাৎ করে পরলোক গমন করেন, ওই মুহূর্তে পড়াশোনা করে সেই মেয়েটি অতটা ভালো করেছে। ওর একটুখানি, নাহলে ও হয়তো আরও ভালো করতো, কিন্তু ঠিক আছে ওর সিচুয়েশনে ও অনেক করেছে, ঠিক আছে। হ্যাঁ ম্যাম তো এটা আমি বলবো যে এই যে নাম্বারগুলো অনেকে বলছে হয়তো এই নাম্বার সবাই পাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু সেটা না, মাত্র 12 পয়েন্ট সামথিং এবছর ফার্স্ট ডিভিশনে পাস করেছে। কত বছর স্টার পেয়েছে সেটা তারা বিবেচনা করে নি, যারা ভালো পেয়েছে অবশ্যই তারা অ্যাপ্রিসিয়েশনের যোগ্য, এবং মানে তোমরা যারা পেয়েছো অবশ্যই তোমরা প্রচেষ্টা করেছো, পরিশ্রম করেছো বলেই পেয়েছো। অনেকে দেখবে আশেপাশে বলবে যে এখন প্রচুর নাম্বার দেয়, এরকম কিন্তু কিছু নয়। আমাদের ওই টাইমে অনেক বেশি ফার্স্ট ডিভিশন পেতো, অনেক বেশি পড়াশোনা করতো, কিন্তু এখন খুব কম ছাত্রছাত্রী পড়াশোনা করে, ধরতে পারো 20% পড়াশোনা করে, 80% মানে যাতা। তো এটা হ্যাঁ ম্যাম সে তো বটেই। এটা মানতেই হবে। তো যারা ভালো তারা কিন্তু চেষ্টা করছে, এবং পড়াশোনার কোনো বিকল্প নেই মধ্যবিত্ত ছাত্রছাত্রীর পক্ষে, আর কোনো বিকল্প হ্যাঁ নেই। ম্যাম অবশ্যই। ওকে, তোমরা যারা যারা দেখলে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করে দিও, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর চ্যানেলটা। ম্যাম পরীক্ষার হলে ঘাবড়ালে চলবে না, কোশ্চেন যতই হার্ড আসুক না কেন একটা নিজের উপর বিশ্বাস তো রাখতে হবে যে না আমি পারবো। হার্ড কোশ্চেন দিকে কখনোই ঘাবড়ালে চলবে না। আর কোশ্চেন গুলোকে যখন পরীক্ষার হলে পড়ছে তখন একটা ভালোভাবে কোশ্চেন গুলোকে পড়া উচিত, কারণ আমাদের বেলায় শর্ট কোশ্চেন গুলো এমন এসেছিল মানে একটা ওয়ার্ড শুধু আলাদা করে দিয়েছে, যার জন্য সত্যটা মিথ্যা হয়ে যাচ্ছে, মিথ্যাটা সত্য হয়ে যাচ্ছে। একদম সেক্ষেত্রে একটা কোশ্চেন এসেছিল যে শর্ট কোশ্চেনের মধ্যে এসেছিল যে চোখের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে রেটিনা, একে উপযোজন বলে। এবার এটা অনেক বড় লাইনের কোশ্চেন, সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট দেখছে চোখের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে একে উপযোজন বলে, এটা অনেক স্টুডেন্ট পড়ে ছেড়ে দিল আর পড়লো না বাকি লাইনটা। মানে কিন্তু সেখানে যে পুরোটা পড়তে রেটিনা, হবে, হ্যাঁ একবার নয়। আমি উচ্চ হ্যাঁ মাধ্যমিকের ক্ষেত্রে আমি বারবার বলেছিলাম, উচ্চ মাধ্যমিক কোশ্চেন ঘুরিয়ে যায়, কিন্তু ওটা স্বাভাবিক, কারণ সে তুমি এরপরে ডাক্তার হবে, তোমার তো হার্ট দেবেই। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম উত্তর পরে আগে কোশ্চেন 3বার পড়ো, 3বার পরে হ্যাঁ ম্যাম বুঝো কি চেয়েছে তোমার কাছে, তারপরে তুমি উত্তর দাও। কিন্তু উত্তর দিতেই পারছো, তোমাকে 15 মিনিট টাইম দিচ্ছে, 15 মিনিট টাইমে তুমি কোশ্চেন পড়ো, একে জিজ্ঞাসা করা, ওকে জিজ্ঞাসা তুই পারবি, ওইসব না, ওইসব করা যাবে না। তাই তো তুমি যেটা বললে যে কোশ্চেনটা ভালো হ্যাঁ করে। ম্যাম অন্যদের যদি আমি জিজ্ঞাসা করি না, একটা নিজের ওপর ফোকাসটাই হারিয়ে যায়, তখন মানে কনসেন্ট্রেট আর করতে পারি না পরীক্ষার সময়। একদম, অন্যদেরকে জিজ্ঞাসা করা উচিত না। অন্যদের আর জিজ্ঞেস করা তোমার কোনো বন্ধুই তোমার ভালো চাইবে না, ওরাও ভুলই বলে দেবে। হ্যাঁ, এটা একদম বড় কথা। দেখো আমি নিজে স্কুলের খাতা চেক করছি বা খাতা চেক করি, ধরো কেউ একটা লিখেছে, এ লিখেছে, ঠিক লিখেছে, কেটে দিয়ে বি লিখেছে, হয়তো তার কোনো একটা বন্ধু বলে যায় বি হবে, ও ভাবছে আমার থেকে আমার বন্ধু ভালো, আমি বি লিখি। ওখানে কম্পিটিশন করতে বসছে, সবাই সবাইকে হারাতে বসেছে, সবাই ভুলই বলবে, হাসি মুখে ভুল হ্যাঁ বলবে, ম্যাম তোমার কোনো বন্ধুই চাইবে না যে তুমি ভালো, ওর থেকেও আগিয়ে যাও চান্স। একদম একদম। হ্যাঁ সত্যি ম্যাম আমাদের খুবই ভালো পড়ান। তারপর মানে যারা ম্যামের কাছে পড়বে তারাই বুঝতে পারবে যে ম্যাম কেমন কি পড়ান না পড়ান। তারপর ম্যামের মানে এত ভালো পড়ান, সাজেশনও সবই কমন চলে আসে। তাই যারা মানে ভাবছো যে ম্যামের কাছে পড়বে, অবশ্যই ম্যামের কাছে পড়ো। যেহেতু আমিও ক্লাস 11-এ ম্যামের কাছে পড়ি, সেহেতু সেক্ষেত্রে আমি পার্সোনালি তোমাদের বলছি যে সত্যি ম্যাম খুবই ভালো পড়ান, এবং ম্যামের কাছে যদি তোমরা পড়ো তোমরাও উপকৃত হবে। আর যদি নাও কোর্স পারচেস করতে চাও তাহলে ম্যামের চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে রেখো, কারণ ম্যাম ডেইলি আমাদের একটা ভালো মানে সবকিছু ডাউট রিলেটেড ভিডিও দেন, এবং তার সাথে তো ম্যাম এমনি ক্লাস 10, 11, 12 তো ভালোভাবেই অনেক ভিডিও ছাড়েন, আপলোড করেন ইউটিউবে। তাই ম্যামের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখো ডেসক্রিপশনে লিংক আছে বাংলাতে বিজ্ঞানের, ওখান থেকে তোমরা থাকতে পারো ওই গ্রুপে, যা হয় ভিডিও পাঠিয়ে দেওয়া হয় গ্রুপে, ঠিক আছে। এমনি তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস, এসব আমি নিজেও তো ইউটিউবের ব্যাপার জানি না, আমি নর্মালি টিউশন পড়াই,
এতদিন তো আমি অফলাইনে পড়িয়েছি, এখন অনলাইনেই ধরো 4 বছর মতো অনলাইনে, প্রতি বছরই ভালো রেজাল্ট, প্রতি বছরই 99 থেকে মানে 90 থেকে 99 প্রচুর ছাত্রছাত্রী। এবার নূর 100 পেয়েছে, ঠিক আছে। আগেরবার ইন্দ্রায়ণ বলছে যে আপনার এইটা দেখে আমার মনে পড়ে গেল, মানে এই ভাইটার এটা দেখে আমার মনে পড়ে গেল আমি 99 পেয়েছিলাম। ইন্দ্রায়ণের ভিডিওটাও রয়েছে, 99 ও পেয়েছিল, এবারও উচ্চ মাধ্যমিক দিয়েছে, ঠিক আছে। প্রতি বছরই রেজাল্টটা থাকে, এমনভাবে প্র্যাকটিস করানো হয়, এমনভাবে সাজেশন থাকে। তো তুমি যদি আমার কথা শুনে পড়ো তো তুমি অবশ্যই সেটা হ্যাঁ আমার কথা শুনে তোমার পড়তে হবে। আমি তো পরীক্ষা দেবো না গিয়ে, আমার কথা শুনে হ্যাঁ ম্যাম, টিচাররা তো একটা স্টুডেন্ট কখনোই মানে একা বুদ্ধিতে কখনোই সফল হতে পারবে না। একজন টিচারের তো চাই সেক্ষেত্রে গাইড করার। যেরকম আমরা ছোটবেলায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছি, সেক্ষেত্রে তো আমরা কখনোই একা একা শিখে যাইনি, আমাদের তো কাউকে না কাউকে শেখাতে হয়েছে। সেক্ষেত্রে একটা টিচার তো অবশ্যই লাগবে মানে নিজেকে গাইড করার জন্য। একদম। তো তোমরা যদি চাও আর ক্লাস 11 এর সায়েন্স তো এমনই যেখানে টিচার ছাড়া কখনোই মানে ভালো রেজাল্ট করা সম্ভব না। টিচার ছাড়া কখনোই হবে না, কেউই পড়তে পারবে না কোনো সায়েন্সের সাবজেক্ট। তো ডেসক্রিপশনে দেখো বাংলাতে বিজ্ঞান নাম্বার দেওয়া আছে, যেটা আমি বলে দিচ্ছি দেখো ডেসক্রিপশনে, এবং প্রতি বছরই লিঙ্কটা দেওয়া আছে, প্রত্যেক বছরই এরকম মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিকে এই রেজাল্টটা রয়েছে, ঠিক আছে। এবং কেমন কি পড়ানো হয় সেটা পরীক্ষা দিয়ে ছাত্ররা বলছে, বা নূর তো ও ক্লাস 11-এ তো ক্লাস করছে, ও নিজেই বললো, ঠিক আছে। তো ডেসক্রিপশনে দেওয়া আছে নাম্বারটা আমি বলে দিচ্ছি, 842065944444, এটা ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা যদি চাও সেখান থেকে যোগাযোগ করে 9, 10, 11, 12 বিএসসি এমএসসি সমস্তই ক্লাস হয়, তোমরা সেখান থেকে জয়েন করতে পারো। 11-এ লাইভ বায়োলজি, ইভিএস, নিউট্রিশন 3টে ক্লাসই হচ্ছে অফলাইন অনলাইন বোথ। এবং অনলাইন মানে কেউ ভেবো না অনলাইনে অনেক কম টাকা, মানে এটা ভেবো না যে খারাপ পড়ানো হয়, কেমন পড়ানো সেটাও নিজেই বললো, ঠিক আছে। আমি নিজেই ইচ্ছা করে কম রেখেছি যাতে অনলাইনে সবাই পড়তে পারে, এবং অনেকে আছে কিনা তারা সমস্ত কিছু পড়তে পারে না, তাই আমি একটু কমই রেখেছি, কম মূল্যেই অনলাইন ক্লাস। হ্যাঁ ম্যাম, আর 350 টাকাটা খুবই কম, কারণ যেহেতু অফলাইনের স্যারদেরকে তো দেখেছি, মানে আমাদের এখানে অফলাইনের স্যাররা মিনিমাম তো 600 থেকে স্টার্ট হচ্ছে মাইনে। আর এমনি আমি অন্য অন্য টিউশন গুলো পড়ি, যেমন ফিজিক্স কেমিস্ট্রি পড়ি, সেখানে তো 600-700 করে এমনিতেই মাইনে। আর সেক্ষেত্রে অনলাইনে সত্যি অনেক কম, আর এত অ্যাফোর্ডেবল প্রাইসে মানে এত ভালো পড়ানো অফলাইনে হবে না, যেটা আমি পার্সোনালি রিলেট করেছি। আমি ওই জন্য আমি রেখেছি, অ্যাকচুয়ালি আমি নিজের ক্ষেত্রে রিলেট করতে পারি যে আমি যখন 11-এ পড়েছি তখন হচ্ছে আমি, আমার বাবার পক্ষে সম্ভব ছিল না এই সায়েন্সের এই সাবজেক্টগুলো পড়ানোর পরে আবার বাংলা ইংলিশের টিউশন রাখে, ঠিক আছে। এবার তাই জন্য আমি এটা কমে রেখেছি, এবং আমিও তো বিশাল কিছু করি, আমি জাস্ট এই অফলাইন অনলাইন টিউশন পড়াই এবং একটা সরকারি হাই স্কুলের ওই পার্ট টাইম টিচার, বুঝতেই পারছি এসএসসি হয় না যদি, তাই জন্য আমাকে এই সামান্য প্রাইসটা নিতেই হচ্ছে। হ্যাঁ ম্যাম, আর কোনো মানুষের পক্ষে সম্ভব না যে ফ্রিতে পড়াবে, কারণ সেও একজন টিচার, তারও কষ্ট করে পড়তে হয়েছে, আর মানে তারও তো নিজের জীবন আছে নাকি, সেটা তো চালাতে হবে। আর এমনি সবারই জীবনে টাকা ইম্পর্টেন্ট, আর সেক্ষেত্রে তো কেউ ফ্রিতে পড়ানো আজকালকার যুগে সম্ভব না। একদম দেখো তাই যে সব স্টুডেন্ট গুলো মানে অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে, তারা সত্যিই বোকামি করে। একদম এটা কারোর পক্ষে সম্ভব না, এবং যারা ইমোশনাল ব্ল্যাকমেল করছে তাদের যদি অ্যাকচুয়াল দেখো, তাদের মানে তারা শুধু এই ব্ল্যাকমেলটা টিচারকেই করে, ঠিক আছে। এবং কিছু করার নেই, কারণ আমরাও মানে যারা টিচাররা, তুমি বলেছিলে টিচাররাও তো মানুষ, এরকম একটা কিছু তুমি রিপ্লাই করে যেটা পোস্টও করেছিলাম, তারাই কিভাবে চলবে। এবং বর্তমান যুগে যা অবস্থা, মানে সবাই দেখতেই পাচ্ছে যে এসএসসি হচ্ছে না, যারা শিক্ষিত ছেলেমেয়েরা যে তাদের সত্যি, তবুও আমি দেখো পড়াশোনা করেছিলাম বলে আজকে পড়াচ্ছি, পড়িয়ে আমি চলে যাচ্ছে, কিন্তু যদি না পড়াশোনা করতাম কি করতাম। তাই আমি সবসময় বলবো মধ্যবিত্ত ছেলে মেয়েদের পড়াশোনা ছাড়া এগোনোর কোনো রাস্তা নেই, যে যাই বলি। ম্যাম, পড়াশোনা কোনোদিনও তোমাকে ঠকাবে না, পড়াশোনাটা মেন একদম। পড়াশোনা কোনোদিনও তোমায় ঠকাবে না, এটা সব থেকে দামি কথা। আচ্ছা ঠিক আছে নূর, সবাই কিন্তু ম্যাম একদিন ছেড়ে চলে যাবে, কিন্তু পড়াশোনাটা কখনো ছাড়বে না। এটা আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আমাদের বলতেন, তুমি এটা বললে বলে আমার মনে পড়লো, আমরা এখন ফার্স্ট দিন কলেজে গেছি, জুলজি ল্যাবে বসে আছি, প্রচুর মানে আমি গার্লস কলেজে পড়তাম, প্রচুর মেয়েরা একসাথে, প্রিন্সিপাল ম্যাডাম এলেন ওই দিনকে, উনি এসে বললেন একদিন তোমাকে সেটা সবাই চলে যাবে, তোমার বন্ধু বান্ধবরা চলে যাবে, তোমার মানে বাবা মাও একদিন না একদিন তারাও চলে যাবে, কালের নিয়মে যেতেই হবে প্রত্যেককে, তোমার ভাই বোনেরা তারাও তাদের লাইফে ব্যস্ত হয়ে যাবে, তোমার যে লাইফ মেন্টেন থাকবে সে চলে যেতেও পারে, বা একটা টাইম পরে সে, সবাই তো সারা জীবন বাঁচবে না, চলে যাবে, কিন্তু তোমার সাথে কে থাকবে, তোমার শিক্ষা, তো পড়াশোনা, আর হচ্ছে সুস্থ শরীর,
শরীরটাকে ভালো রাখতে হবে। ওই যে তোমাদের মাঝখানে আমি গ্যাপ দিই তোমরা খাওয়া দাওয়া করো, সেরকম না। যারা বাচ্চারা কোনো মানে স্টুডেন্টরা কোনো পশু না, তারা মানুষ, তাদেরকে কিন্তু তাদের উপর অত প্রেশার দিলে হবে না। তাদের মাঝখানে খাওয়া দাওয়ার টাইম, তারা ঠিক করে জল খাবে, টিফিন খাবে, এগুলো যেন হয়, তাতে করে তারা যাতে সুস্থ শরীর রাখবে, তবে কিন্তু তারা আরও ভালো করে পড়াশোনা করতে পারবে। মানে এক হচ্ছে সুস্থ শরীর, দুই হচ্ছে পড়াশোনা। এটা তোমায় কখনো ঠকাবে না, তোমার সারা জীবন ভালো রাখবে। তোমার এই যে তুমি এই কথাটা বললে, এত ছোট বয়সে এই কথাটা উপলব্ধি করেছো, আমাদের এই প্রিন্সিপাল ম্যাডাম ওই বিএসসির সময় প্রথম দিন এটা বলেছিলেন। আজকে আমি সেটা উপলব্ধি করি। আজ পড়াশোনা করেছিলাম বলে পড়াশোনাটা মানে আমি কিছু করতে পারছি না, আমি কিছু করতে পারতাম না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো কাল আবার দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, অবশ্যই। কাল আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সো অনলাইন মাচ। ক্লাসে। চলো অফ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের মাধ্যমিকের সমস্ত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, শুধু মাধ্যমিক না, 11 উচ্চ মাধ্যমিক। কারণ ও যে ইম্পর্টেন্স কথাগুলো বলছে সবাই মানে অনেক ইন্টারভিউ তো থাকে টিভিতে, বিভিন্ন ইন্টারভিউ, যারা জিজ্ঞাসা করছে তারা কি জিজ্ঞাসা করতে হবে ছাত্রদের থেকে যারাই জানেন, সেটাই তারা ঠিক করে জানে না যে কী অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করবো, কী জানবো, তাতে করে আগামী দিনে উপকার হয়। ঠিক আছে, ও ভীষণ ইম্পর্টেন্স সমস্ত কথা সিক্রেটগুলো বলে দিয়েছে। ঠিক আছে, অনেকে বলে না, কিন্তু কিন্তু সব বলে দিয়েছে। ওর যে সিক্রেট মাধ্যমিকে 100-তে 100 পেয়েছে, সেই সিক্রেটটা বলে দিয়েছে, কীভাবে পড়াশোনা করেছে সমস্ত কিছু। তোমরাও কিন্তু সেইভাবে এগিয়ে সেই রাস্তায় যদি যাও, অবশ্যই সেই নাম্বারটাকে অ্যাচিভ করে নিতে পারবে, তাই তো? ঠিক আছে, আমার বছরের শুরু থেকেই কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, এটা মেন। আর টেস্ট পেপার যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে, মানে কোনো পরীক্ষার হলে কোশ্চেন আটকাবে না। আর যত বেশি শর্ট কোশ্চেন প্র্যাকটিস করা যাবে না, বট কোশ্চেন গুলো ওই শর্ট কোশ্চেনের মাধ্যমে লিখে দেওয়া যাবে। যেটা আমিও মানে আমাদের বট কোশ্চেনে কি এসেছিল, অনেক শর্ট কোশ্চেন এসেছিল, 3 নম্বরের শর্ট কোশ্চেন এসেছে, আর 2 নম্বরের এমনি বড় কোশ্চেন এসেছে। আর সেক্ষেত্রে শর্ট কোশ্চেন গুলো বিশাল হেল্প করেছে। আর কনসেপ্টটা বুঝলে না, নিজে থেকে অ্যানসার করা যাবে। কনসেপ্টটা আগে বুঝতে হবে, যে শুধু মুখস্থ করে নেবো সেটা না। আমি ধরো মাধ্যমিকের ব্যাচে অনেকে আছে, 11-এর ব্যাচে আছে, তারা ধরো ভিডিও ক্লাসে আসলে অনেকে দেখে, অনেকে কি করে শুধুমাত্র আমি নোটস দেবো। আরে নোটস তুমি কি ইতিহাস পড়ছো যে তুমি শুধু নোট? কনসেপ্ট বুঝতে হবে। এখন তো তোমার ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে আরও যখন আসবে পুরো কনসেপ্ট বুঝতে হবে। ধরো তোমাকে আমি বোর্ডে লিখে বোঝাবো, এই যে দেখো একটা 12-এর একটা ক্লাস রয়েছে, এই ক্লাসটা করাতে আমার পুরো 2 ঘন্টা লেগেছে। ওরা লিখবে কত মিনিটে, 15 মিনিটে লিখবে, বুঝতে তো 2 ঘন্টা লেগেছে। ঠিক আছে, এটা হচ্ছে সায়েন্স। তোমার বুঝতে বেশি কোনো সময় লাগবে, তখন তুমি লিখবে, তোমার কনসেপ্টটা মাথায় থেকে যাবে, তারপরে আর কোনো তোমার সময় নেই। এটাই সায়েন্স, তোমার বোঝাটাই মেন। তুমি যদি বুঝতে পারো তুমি সব পারো, না বুঝতে পারো তাহলে তোমার মনে হয় সায়েন্স কি কঠিন, পাচ্ছি না, আমার হচ্ছে না। বোঝাটাই মেন, বুঝে গেলে সায়েন্স হচ্ছে সব থেকে সোজা আর সব থেকে ইন্টারেস্টিং সাবজেক্ট। ওকে, থ্যাংক ইউ। আর ম্যাম সবথেকে রিভিশনটা ইম্পর্টেন্ট, রিভিশন তো দিতেই হবে। মানে আমি এগিয়ে যাচ্ছি। অনেকে জিজ্ঞেস করে ম্যাম সিলেবাস কবে শেষ করবেন। তোমাদের ব্যাচে দেখবে অনেকে জিজ্ঞেস করে ম্যাম সিলেবাস কবে শেষ করবেন। সিলেবাস শেষ হলে তো, সিলেবাস যদি শেষ করতে আমি মানে ফটাফট পড়িয়ে দিয়ে সেটা করে দিয়ে, ম্যাম সেটা ওটা ভাবা বোকামি, কারণ ওটা স্যার ম্যামদের দায়িত্ব। স্যার ম্যামরা ঠিকই একসময় সিলেবাস শেষ করে দেবে, কিন্তু নিজের তো উচিত যে যেগুলো মানে যে পড়াগুলো হয়ে যাচ্ছে সেগুলো আগে আবার রিভিশন দেওয়া। কারণ আমাদের ব্রেন তো মানে 10-15 ঘন্টা পরই তো সব ভুলে যায়, এমনিতে 50% 80% ভুলেই যাবে। সেক্ষেত্রে মানে রিভিশনটা মেন। আর যত বেশি রিভিশন দেওয়া যাবে না, পরীক্ষার হলে একদম ক্লিয়ারলি মনে পড়বে। অনেক স্টুডেন্ট আছে যাদের মানে কোশ্চেন কমন পেয়েছে, এবার ফার্স্ট লাইন আর মনে পড়ছে না বলে লিখতে পারছে না কোশ্চেনটা। সেক্ষেত্রে ওই রিভিশনটা না দেওয়ার জন্য এরকম। এবং দেখো এটা আমি 12-এর ব্যাচেও বলি, সমস্ত ব্যাচেই বলি, রিভিশন মানে তোমাদের বলি না, মাঝখানে ধরো কোনোদিন যদি শর্ট কোশ্চেন, যেমন কালকে শর্ট কোশ্চেন প্র্যাকটিস হবে, পরের দিনের জন্য হোমওয়ার্ক কিন্তু কিছু থাকছে না। ওই থাকছে না কেন, ওই থাকছে না এই জন্য তোমার রিভিশন করবে, তুমি বাড়িতে সেলফ রিভাইজ করবে। এটা দেখো কেউ কেউ করবে, তোমরা যারা আছো যারা ভালো স্টুডেন্ট করবে, কেউ কেউ দেখবে করবে না, তাদেরকে তো কিছু করে নেই। যদি নিজে থেকে না করো, নিজে থেকে করতে হবে। ওই জন্য ওই গ্যাপটা দেওয়া হচ্ছে, তুমি সেলফ রিভাইজ করতে পারো। তোমার হোমওয়ার্ক দিচ্ছি না, হোমওয়ার্কটা হচ্ছে রিভিশন করা, তাই তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ নূর। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও ভিডিওটা, এবং যত মাধ্যমিকের ছাত্রছাত্রী আছে সবার মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এই নাম্বারটা অ্যাচিভ করে নিতে পারে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোধ, কারণ ভীষণ ইম্পর্টেন্ট কিছু জিনিস বলে, যেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, শুধু লাইফ সায়েন্স না, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, তাই তো? ওকে, চলো, থ্যাংক ইউ।